আজকের সংখ্যালঘু কল্যাণ দপ্তরের উদ্যোগে যে ঋণ বিতরণ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ত্রিপুরা সরকারের এই দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া এবং অন্যান্য দপ্তরেরও। ওনার আলোচনা আমরা শুনলাম, বিস্তারিত আমাদের সামনে রেখেছেন। এখানে উপস্থিত রয়েছেন আমাদের TMCTCL এর অনারেবল চেয়ারম্যান জসমিন উদ্দিন। এখানে উপস্থিত রয়েছেন অনারেবল চেয়ারম্যান ত্রিপুরা ওয়াকফ বোর্ড মবসর আলী, প্রাক্তন বিধায়ক মোহাম্মদ শাহ আলম, অনারেবল চেয়ারম্যান ত্রিপুরা হজ কমিটি। তাছাড়া এখানে উপস্থিত রয়েছেন বিল্লাল মিয়া মহোদয়, ফরমার ত্রিপুরা সরকারের মন্ত্রী, এবং যিনি স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন সেক্রেটারি মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের শ্রী নির্মল অধিকারী, স্পেশাল সেক্রেটারি। তাছাড়া এখানে যারা বেনিফিশিয়ারিরা আজকে এখানে উপস্থিত রয়েছেন এবং ডিস্টিংগুইশড গেস্ট, বিভিন্ন কমিউনিটি লিডার্স এবং মাই ডিয়ার স্টুডেন্টস, বিশেষ করে যাদের কারণে এখানে আমার মনে হয় একটা নতুন একটা পরিবেশ এখানে তৈরি হয়েছে ওনাদের উপস্থিতিতে, এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আজকে যে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে সত্যি আমার খুব ভালো লাগছে এখানে এসে, যে এত সুন্দরভাবে আমাদের যাদের কথা আমরা খালি বলি, আমরা অ্যাকচুয়ালি এটাই নর্মাল যে আমরা এইভাবেই সবাই একসাথে আমরা থাকতে চাই। এখানে আজকে যেভাবে বিভিন্ন কমিউনিটির সম্প্রদায়ের যারা এখানে সবাই উপস্থিত রয়েছেন, এখানে মুসলমান ধর্মাবলম্বী থেকে শুরু করে আমাদের খ্রিস্টান কমিউনিটির থেকে হোক, বুদ্ধিস্ট কমিউনিটির থেকে হোক, এবং এখানে আমি জানি না জৈন আছে কি না, তো শিখ সম্প্রদায়ের থেকে এসছেন। আমার দেখে এত ভালো লাগছে যে ইউনিটি ইন ডাইভার্সিটি, এই যে বিষয়টা, এটা একটা সাংঘাতিক খুশি লাগছে। একসাথে সবাই বসেছেন। ভারত এইরকমই ভাবেই থাকা উচিত। আমরা সবাই একসাথে মিলে এই ত্রিপুরা বলুন আর ভারতবর্ষ বলুন, সবাই একসাথে মিলে আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাব। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস। দেখুন, ওনার সম্পর্কে বা আমাদের সম্পর্কে অনেক সময় অনেকের অন্যরকম ধারণা থাকে। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রীজি বিদেশে বেশিরভাগ মুসলিম কান্ট্রিতে উনি যান, ওনাকে সর্বোচ্চ যে উপাধি সেই সব কান্ট্রির থেকে দেন। অথচ আমাদের দেশের মধ্যে দেখা যায় নানা রকমভাবে ওনার সম্পর্কে বা আমাদের সম্পর্কে কথা বলে। আসলে চাই যে ভারতবর্ষে যারা আমাদের বিভিন্ন সম্প্রদায়ের যারা আছেন, আমরা সবাই ইউনাইটেড। এখানে বাইরের থেকে কেউ যদি এখানে ঢুকতে চায়, সেটা আমরা বাধা দেব। কোনো অন্য বাইরের থেকে কোনো অন্য দেশের থেকে আসবে সেই বিষয়, কিন্তু ভারতবর্ষের যারা আছেন তারা আমাদের সম্পদ, আমরা সবাই একসাথে মিলে থাকবো। এর মধ্যে কোনো রকম প্রশ্ন থাকতে পারে না। এই জিনিসটাই মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার ওনার বিভিন্ন কথায় বোঝানোর চেষ্টা করে। আমি বলবো যে আমাদের আপনারা হচ্ছেন আমাদের সম্পদ। আমরা সবাই মিলে যদি একটা দৃষ্টিভঙ্গি নিয়ে, আপনার যার যার ধর্ম থাকবে এবং প্রতিটা ধর্মের প্রতি আমাদের সম্মান থাকবে। আপনি ভাবুন, আপনার ধর্মের যদি সুরক্ষা থাকে, আপনার ধর্মের প্রতি যদি আপনার যে বিশেষ যে পর্বগুলো থাকে সেগুলো আপনারা যদি সুন্দরভাবে করেন, এবং তাতে অসুবিধা কী আছে? যার যার ধর্ম যার যার কাছে, এবং এইভাবে যদি আমরা চলি, আমার মনে হয় আমরা সবাই খুশিতে থাকব, আনন্দে থাকব। আজকের এই অনুষ্ঠান আমার কাছে রিয়েলি একটা সাংঘাতিক তাৎপর্যপূর্ণ, এবং আজকে আমরা এখানে ঋণ দিয়েছি বটে, কিন্তু ঋণের সাথে সাথে যে একটা আত্মবিশ্বাস বা আত্মনির্ভরতার যে সুযোগ এবং নতুন যে ভবিষ্যৎ গড়ার একটা কিন্তু ইন্সপাইরেশনের একটা পর্ব আজকে বলবো আজকের এই অনুষ্ঠান। একজন পরিবারের যে কোনো একজন যুবক যখন নিজের উদ্যোগে ব্যবসা করে, আজকে ডিপার্টমেন্ট থেকে সাহায্য করেছে, সে নিশ্চয়ই সামনের দিকে এগিয়ে যাবে। একজন ছাত্রী আর্থিক সহায়তা পেয়েছে, সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। আমি শুনে আজকে খুব ভালো লাগলো আমার, যে আমাদের জসিমউদ্দিন সাহেব আমাকে একটা নোট দিয়ে বললেন যে এখন পর্যন্ত মেডিকেলে 54 স্টুডেন্টকে উনি ওনার দপ্তর থেকে লোন দিয়েছেন। শুধু তাই নয়,
5 লক্ষ, আগে 5 লক্ষ ছিল, এখন 10 লক্ষ টাকা করেছেন। মাঝে মাঝে আমাদের কাছে আসে অনেকে পড়াশোনার কারণে যে এত টাকা তো দিতে পারবো না। তো এইরকম এইসব জায়গায় যেভাবে ত্রিপুরা সরকার এবং আমাদের পিএসইউ থেকে মাইনরিটি যে ডিপার্টমেন্টগুলো এবং অন্যান্য যে পিএসইউগুলো আছে সবাই মিলে যেভাবে কাজ করছেন, তাতে করে আমার মনে হয় যে একজন মানুষ সে লোন পেয়ে তার যে জীবন বদলায় না, শুধু বদলে যায় একটা পরিবারও এবং সমাজেরও কিন্তু পরিবর্তন আসে। যে আমার ওই এরিয়ার মধ্যে একজন ছেলে বা মেয়ে মেডিকেলের ডাক্তার হয়েছে, এটা শুনতেও ভালো, এএনএম থেকে জিএনএম থেকে বিএসসি নার্সিং করছে। তো বিভিন্ন জায়গায় যখন করে, এতে করে আত্মবিশ্বাসও বাড়ে এবং ওই এরিয়ার ঘরের ভিতর তো সবার আনন্দ থাকেই, কিন্তু সমাজেরও একটা বিরাট আত্মবিশ্বাস যায়, ইয়েস আই ক্যান অলসো ডু, আই হ্যাভ এভরিথিং ইন মি, তো আই ক্যান ডু ইট। আমরা তো খালি সামান্য খালি সাহায্য করতে পারবো। আর কোনো অবস্থায় এটা যে স্বপ্ন দেখাটা খুব প্রয়োজন, এর মধ্যে কোনো রকম দুর্বলতার যেন প্রকাশ না পায়, সেটা সবাই মনে রাখতে হবে। আমি জানি এই কথাগুলো এখানে বিভিন্ন ধর্মাবলম্বী লোকরা আছেন, ওনারা এইগুলো বলেন ঠিকই, কিন্তু মাঝে মাঝে আমরা ডিস্ট্রাক্ট হই। ডিস্ট্রাক্ট যাতে না হই, নিজেকে চেনা এবং নিজেকে সামনে যত বেশি চ্যালেঞ্জ থাকবে, আর চ্যালেঞ্জকে যত বেশি আমরা স্যাটিসফাইড করে সামনের দিকে এগিয়ে যাব, তত বেশি আমরা কিন্তু শক্তভুক্ত হব। জীবন এরকমই, সবাই এখানে বেঁচে থাকবো না আমরা সারা জীবন, কিন্তু এমন কাজ করতে হবে যে কাজটা মানুষ সারা জীবন মনে রাখবে। এই চিন্তা ভাবনা নিয়ে আমাদের চলতে হবে। এবং ত্রিপুরার আমরা অত্যন্ত গর্ব বোধ করি, ত্রিপুরার বিভিন্ন সংস্কৃতি আছে, আপনারা সবাই জানেন। 19টা জনজাতি গোষ্ঠীর সংস্কৃতি, বাঙালি, মণিপুরি, সংখ্যালঘুদের আলাদা আলাদা, আপনার বিভিন্ন সংখ্যালঘু আমি যে নামগুলো বললাম তাদের আলাদা আলাদা তাদের রীতি নীতি। তো সবাই মিলে এই যে একটা ভাষা এবং বহু ধর্মের যে একটা অপূর্ব মিলনভূমি, তার নাম হচ্ছে ত্রিপুরা। সেখানে আমরা এর জন্য এটাই আমাদের বড় শক্তি। আমি যেটা বললাম ইউনিটি ইন ডাইভার্সিটি, তার উপর ভিত্তি করে আমার মনে আছে আমি যখন নমিনেশন পেয়ে, আমি প্রায় জায়গায় বলি, আমি যখন বাইরে গেলাম আমাকে প্রিন্সিপাল জিজ্ঞেস করছেন, পাটনাতে আমার সিট পড়েছিল, সেখানে আমি গেলাম, প্রিন্সিপাল তো বললে আপ কি কোন জাত কা হো? আমি বললাম প্রিন্সিপাল আমার জাত জিজ্ঞেস করছে, বুঝতে পারলাম না। তো আমি বললাম আমি বাঙালি। আর বাঙালি হো তো কুছ জাত হোগা না। তো এইরকম একটা অবস্থার মধ্যে আমরা ত্রিপুরার মধ্যে কিন্তু এগুলো ছিল না, বা আমার এখনো মাঝে মাঝে উস্কিয়ে দেয় অনেকে। তো এগুলো আমি বাধ্য হয়ে বললাম আমি বাঙালি, এবং আমার যে কোন রুমের মধ্যে আমার স্থান হবে, কোন আমার রুমমেট হবে, তার উপর ডিপেন্ড। জাস্ট ইমাজিন এইরকম একটা অবস্থা চলে। তো সেই জায়গা থেকে আমাদের বেরোতে হবে। ত্রিপুরা সত্যিই একটা সুন্দর জায়গা। এখানে আমরা যদি সুন্দরভাবে থাকতে চাই, রাজনৈতিক ফায়দা না উঠিয়ে সবার যদি মঙ্গল আমরা কামনা করি, এর থেকে বড় রাজনীতি আর কি হতে পারে? আমার মনে হয় যে আর কোনো রাজনীতি করার দরকার হয় না। তো সেইভাবে আমরা চলবো। এখানে যারা শিক্ষার্থীরা আছেন, কৃষকরা আছেন, শ্রমিকরা আছেন এবং বিভিন্ন উদ্যোক্তা যারা আছেন, আমরা ফার্স্ট হচ্ছে আমরা ত্রিপুরার ভারতবর্ষের নাগরিক। দিস ইজ ইম্পর্টেন্ট। আমি ভারতবর্ষের নাগরিক, আমার যত বেনিফিশিয়ারি আছে, আমি তার হক আছে, আমার রাইট আছে, আমি সমস্ত সুযোগ সুবিধা আমার নিতে হবে। আজকে আমরা উন্নয়নের অধিকার সবার জন্য এই নীতি নিয়ে আমরা চলছে, আমাদের সরকার চলছে, মাননীয় প্রধানমন্ত্রীজি ওই আদর্শকে সামনে রেখে চলছে। আমি আজকে আমার কাছে যে কাগজটা দেওয়া হয়েছে, আমি দেখে অবাক হয়ে গেলাম, প্রায় 16% আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের বাস এই ত্রিপুরাতে। তো ভাবা যায় না, তো এত বড় একটা সংখ্যা, তাদের যদি শিক্ষা, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং মর্যাদাপূর্ণ জীবন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে সোশিও ইকোনমিক্যাল স্ট্যাটাস ঠিকই পারলো, কিন্তু তার যে মর্যাদাপূর্ণ যে তার স্থান, সেটা থাকতে হবে। মাঝে মাঝে পত্রপত্রিকায় ঘটে, অনেক সময় অনেক জায়গায় অনেক ঘটনা হয়, কিন্তু আপনারা দেখবেন প্রতিটা ক্ষেত্রে আমরা কিন্তু ইমিডিয়েটলি সেখানে আমাদের সরকারের তরফ থেকে সেখানে যাই। কোনো জায়গায় সম্ভব না 42 লক্ষ লোক যদি দেখি আজকে, মানে সেই জায়গার মধ্যে সবার পক্ষে কোনো জায়গায় পুলিশ পাঠানো থাকতে পারবে না, কিন্তু দেখা হচ্ছে যে ওই জায়গার মধ্যে, এবং আইনের পথে চলছে। আজকে সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরার আইন নিচের দিক থেকে সেকেন্ড পজিশনে চলে এসছে। আপনারা ভাবুন কোথায় ছিল আজকে ত্রিপুরা, আজকে সেই জায়গায় আসছে। আজকে বিশ্বাসটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। বিশ্বাসটা যতক্ষণ ধরে বিশ্বাস না আসবে, ততদিন ধরে যতই আমরা এই ধরনের অনুষ্ঠান করি, যতই আমরা মানুষকে
জনসাধারণকে যতই আমরা আর্থিকভাবে সাহায্য করি, লাভের লাভ কিচ্ছু হবে না। মেইন হচ্ছে ট্রাস্ট। ট্রাস্ট যতক্ষণ ধরে, এবং ট্রাস্ট আসবে কাজের মাধ্যমে। একটা জিনিস বলুন, যে কাজটা মানে এখন পর্যন্ত, আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি 2014-তে আসার আগে কি অবস্থাটা ছিল ভারতবর্ষে, এরপরে একটা দাঙ্গা আপনি দেখান তো কোথাও দাঙ্গা হচ্ছে কিনা? হতে দেয় না, দেবে না, কোথাও দাঙ্গা নেই। অর্থাৎ এই যে বিষয়গুলো আছে, এইগুলোর উপর ভিত্তি করে কাজের মাধ্যমে আপনাদের বিশ্বাসটা কিন্তু আসতে হবে যে ইয়েস, উই আর ইন দ্য সেফ হ্যান্ড। এই কথাটা আপনাদের মাথায় আসতে হবে। তবেই এই ধরনের যে আজকে এই 16% মানুষ যদি সংখ্যালঘু ত্রিপুরাতে বসবাস করে, তাদের এক তো বিশ্বাস আমাদের উপর থাকতে হবে, তাদের শিক্ষা, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং মর্যাদাপূর্ণ জীবন, সেটা আমাদের সরকার তারা আমরা দিতে প্রস্তুত। আজকে আমি আনন্দের সাথে বলতে চাই যে সংখ্যালঘু কল্যাণ দপ্তর এখানে এই কথাগুলো শুধু বলছে না, বাস্তব এবং ইতিবাচক পরিবর্তন আনতেও তারা কাজ করছে। এখানে আজ হাজার হাজার সংখ্যালঘু ছাত্রছাত্রী সরকারি বৃত্তি পাচ্ছে, মেধা পুরস্কার পাচ্ছে, বিশেষ আর্থিক সহায়তা পাচ্ছে, উচ্চ শিক্ষায় তারা যাচ্ছে, প্রফেশনাল যে ইনস্টিটিউট সেখানে যাচ্ছে। আমি এখানে উল্লেখ করতে চাই যে পেশাগত শিক্ষার জন্য এখানে দপ্তর থেকে 1 লক্ষ টাকার আর্থিক সহায়তা আজ বহু পরিবারের কাছে আশীর্বাদ হয়ে উঠবে। ভাবা যায় না এই ধরনের, ব্যাংকে যাবে না, কম সুদের মাধ্যমে সেটা দেওয়া হচ্ছে। গত 5 বছরে 3400-র বেশি ছাত্রছাত্রী এই প্রকল্পের মাধ্যমে তাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমাদের সরকার নারী শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। আপনারা সবাই জানেন, নারীদের উপরে আপনি মুসলিমই হন, শিখই হন, বা আপনার জৈনই হন, বা বুদ্ধিস্টই হন, নারীদের জন্য সবচেয়ে বেশি যদি কিছু করে থাকে ত্রিপুরা সরকার করেছে। আপনারা জানেন যে 1% আমরা যদি মেয়েদের নামে বা মহিলাদের নামে তাদের জমি জমা কিনে, তাহলে 1% তার রিবেট আমরা কিন্তু এই ক্ষেত্রে আমরা দিই। তাতে করে মহিলারা কিন্তু তার নামে জমি হচ্ছে। এখানে পুরুষ মানুষ ভাবছে যে মেয়েদের নামে যদি আমি করি, আমি তো 1% একটা বিরাট অংশ, কিন্তু তো সেটা আমরা করেছি। যে কোনো গভর্নমেন্টের যখন কোনো আমাদের মার্কেট হয়, সেই মার্কেট স্টলের মধ্যে 50% মহিলাদের জন্য আমরা করেছি। শুধু তাই নয়, আমরা জানেন মহিলারা অনেক সময় অনেক সময় যখন বিভিন্ন সমস্যা নিয়ে পুলিশের কাছে যায়, ত্রিপুরা রাজ্যে একমাত্র রাজ্য যেখানে সমস্ত আমাদের যে ডিস্ট্রিক্টগুলো আছে, মহিলা থানা আমরা করেছি। 8টা ডিস্ট্রিক্ট, 8টার মধ্যে আমরা 9টা, ওয়েস্ট ডিস্ট্রিক্ট যেহেতু বড়, 2টো মহিলা থানা করেছি, একদম পুরো মহিলার দ্বারা পরিচালিত। কোনো সমস্যা হলে মহিলাদের সাথে কথা বলছে। আমরা এরকম হেল্প ডেস্ক করেছি সবটি থানার মধ্যে মহিলাদের জন্য। এইরকমভাবে মহিলাদের জন্য আমরা যা যা দরকার সেখানে করছি। মাননীয় প্রধানমন্ত্রীজি মহিলাদের, তাদেরকে সেফ রাখার জন্য, বাংলাদেশ পাকিস্তানে নেই, আমার কাছে যা খবর আছে পাকিস্তানে নেই এই বিষয়। এখানে 3 তালাকের যে বিষয়, অনেক এই নিয়ে বহু কেস হয়েছে। এই 3 তালাকের যাদের, এই মহিলাদের যেভাবে এই একটা, আমি বলবো যে এই কানুন যেটা ছিল মাননীয় প্রধানমন্ত্রীজি সেটাকে বিলোপ করেছে। কাশ্মীরের 370 ধারা বিলোপ করার কারণে আজকে কাশ্মীরের অবস্থা দেখুন, কত ভালোভাবে সুন্দরভাবে আবার কাশ্মীর তার পুনরবস্থায় চলে আসছে। তো এইভাবে একের পর এক কাজ করছেন এখানে। আজকে আমার মনে হয় যে আমাদের যে মুখ্যমন্ত্রী মেধাবী সংখ্যালঘু কন্যা স্বর্ণপদক এবং বেগম রুকেয়া পদক এই যে প্রদান করা হয়েছে, এখানে আমার মনে হয় যারা মেধাবী ছাত্রীরা আছে তাদেরকে শুধু আমরা সম্মান জানাচ্ছি না, সমস্ত গোটা সমাজকে আমরা কিন্তু একটা বার্তা, একটা মেসেজ দিতে পেরেছি, এবং শক্তিশালী বার্তা যে একজন শিক্ষিত কন্যা মানেই একটি শিক্ষিত পরিবার। একজন মেয়ে যখন একটা পরিবারের মধ্যে সে যখন তার নিজেকে সেভাবে শিক্ষিত করে তোলে, তো একটা সাংঘাতিক একটা বিষয় দাঁড়ায় সেখানে। শিক্ষার পাশাপাশি অর্থনৈতিক স্বনির্ভরতা দরকার, এর জন্য বিভিন্ন ঋণের ব্যবস্থা রয়েছে। ত্রিপুরা মাইনরিটিস কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশনের মাধ্যমে আমাকে জসিমউদ্দিন সাহেব বলছেন যে 5,88,00,000 টাকার বেশি ঋণ অলরেডি বিতরণ করা হয়েছে। গত বছর মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প, এ বিষয়ে আমার পূর্ববর্তী বক্তারা কথা বলেছেন, 2025 শুরু করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে 1082 জন যারা ক্ষুদ্র উদ্যোক্তা, তাদেরকে এককালীন আর্থিক সহায়তা করা হয়েছে।
এই বছরও প্রায় 1500 জন উপযুক্ত উদ্যোক্তায় এই সহায়তা দেওয়া হবে। প্রধানমন্ত্রী জন বিকাশ কার্যক্রম এর আওতায় সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় স্কুল, হোস্টেল বা স্বাস্থ্যকেন্দ্র, কম্পিউটার ল্যাব বা অন্যান্য পরিকাঠামো যাতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে তার জন্য ব্যবস্থা করা হচ্ছে। একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন, আমি এই অ্যামাউন্টটা দেখে আমি সত্যি অবাক হয়ে গেলাম যে কি এই বছর 322 কোটিরও বেশি টাকা 55 প্রকল্পের জন্য ভারত সরকারের কাছে পাঠানো হয়েছে। যদি এটা আসে তাহলে আমি নিশ্চিত যেটা হবেই। আর যদি এটা পাঠানোর পর আমিও ডিও লেটার দেবো, দরকার পড়লে আমি মাইনরিটি ইউনিয়ন মিনিস্টারের সাথে কথা বলবো, তাহলে ত্রিপুরার যে উন্নয়নের ক্ষেত্রে সেখানে কিন্তু মাইনরিটিদের অনেক সুবিধা হবে। আমি যারা আমার খ্রিস্টান বোনেরা এখানে আছেন বা অন্যান্য যারা, আমরা মাইনরিটি বলতে মুসলিম বলি, এবং বুদ্ধিস্ট যারা আছেন বা জৈন যারা আছেন, শিখরা যারা আছেন, আপনারা কিন্তু এই বিশেষ বিষয়গুলো আপনারা একটু জানুন, আপনারা এই বিষয়ে কথা বলুন দপ্তরের সাথে, অনেক সুবিধা আছে, ইচ্ছে করলে ইউ ক্যান টেক দ্য হেল্প অফ দেম। তো আমি আপনাদের কাছে এটা আমার বিনীত নিবেদন। 51টি প্রকল্পের জন্য রাজ্যভিত্তিক কমিটিরও অনুমোদন হয়েছে, সেটারও অপেক্ষা রয়েছে আমরা। আমার মাননীয় মন্ত্রী তো আমার পিছনে পড়ে আছে মেডিকেল কলেজ। আমি তো প্রথমে ঠকে গেলাম, আর মেডিকেল কলেজ মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে কী করে হবে? তা আমি বললাম আমাকে পুরো ডিটেলস দাও তুমি। তো দেখলাম যে না, এটা বাস্তব, এটা হতে পারে। তারপর আমরা সেইভাবে আমি বললাম যে মেডিকেল কলেজ খুলতে গেলে, যেহেতু আমার বিরাট একটা আইডিয়া আছে এই বিষয়ে, তা আমি বললাম যে আমাদের যে হেলথ সেক্রেটারি আছে ওনার সাথে আপনি দেখা করুন, কথা বলুন। তো সেইভাবে কথা বলার পরে এখন মনে হচ্ছে যে স্বপ্ন মাঝে মাঝে দেখা যায় যে যত স্বপ্ন দেখবো তত বেশি কিছু না কিছু তার বাস্তবায়ন হবে। আগামী দিন জুলাইবাড়িতে একটা মেডিকেল কলেজ হবে। তো আমার কাছে এটা খুব ভালো লাগছে। আমাদের যে ত্রিপুরা রাজ্য হজ কমিটি, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে ভিডিওর মাধ্যমে যে চিত্র দেখানো হলো, যে ভিডিওটা দেখলাম, আমরা সত্যি যারা মুসলিম কমিউনিটির যারা আছেন তারা সবসময় একটা ইচ্ছা থাকে যে একবার হজ হয়ে আসতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীজি আগে মহিলাদের যাওয়া বারণ ছিল বা একসাথে একা যেতে পারবে না, এখন সেটাও উনি উঠিয়ে দিয়েছেন যে মহিলারাও ইচ্ছে করলে একা যেতে পারবেন, কারণ তার সাথে সাথের দরকার নেই। এটা একটা বিরাট বিষয়, মহিলাদের সশক্তিকরণের বিষয়। কারণ অনেক সময় আছে, অনেক মহিলা আছে, কে যাবে, কার সাথে যাবে, তো এটা নিয়ে চিন্তার বিষয় ছিল। তো সেই সুযোগটা এখন এসছে। আজকে আমরা দেখেছি যে যারা হজ কমিটি, ত্রিপুরা রাজ্য হজ কমিটি খুব ভালো কাজ করছেন। প্রতি বছরই তাদের যে বিভিন্ন আবেদন যেগুলো দেয় প্রেয়ার করে যাওয়ার আগে দিতে হয়, প্রক্রিয়া, প্রশিক্ষণ, টিকাকরণ, যাত্রার পূর্বের প্রস্তুতি এবং প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতা নিয়ে আমি প্রায়ই দেখি টিভি বা অন্যান্য জায়গার মধ্যে, সোশ্যাল মিডিয়াতে আমাদের মাননীয় মন্ত্রী থেকে আরম্ভ করে এখানে 4-4টা আমাদের পিএসইউ আছেন, ওনারাও যান, ওনাদেরকে দেখা যায় এয়ারপোর্টে সিওপ করতে যায়। আমার খুব ভালো লাগে যে না, মানে সব কিছু ঠিক আছে, চলছে ঠিকভাবে। এটা একটা শান্তিরও বিষয় লাগে, ভালো লাগার বিষয় লাগে। তো এখানে গত 5 বছরে সরকারি সহযোগিতায় ত্রিপুরা থেকে প্রায় 593 জন হজযাত্রী, যাদের মধ্যে 406 জন পুরুষ এবং 187 জন মহিলা এই পবিত্র হজ পালন করেছেন। চলতি বছরে আরও অ্যাপ্লিকেশন আমার এখানে আলোচনা হয়েছে, তারাও করেছেন। এর মধ্যে 82 জন হজযাত্রী, যার মধ্যে 62 জন পুরুষ ও 20 জন মহিলা। এই 2027-এর যে হজ যাত্রা হবে তাদের মধ্যে আমি আশা করি এই পবিত্র যাত্রা নিরাপদ, সুন্দর ও সফল হবে। আগরতলায় যে হজ ভবন আছে সেখানে আমি যা খবর পেলাম, সেখানে খুব কম পয়সায় তারা থাকতে পারে, খাওয়ারও ব্যবস্থা রয়েছে। এবং এতে করে হজযাত্রীদের পাশাপাশি অন্যান্য, অনেকে জানেন না এই বিষয়ে, এটা হজযাত্রীর অর্থই না যে খালি মুসলিমদের জন্য, এখানে ইচ্ছে করলে অন্যান্য যারা আছেন সংখ্যালঘু সম্প্রদায় তারাও কিন্তু সেখানে থাকতে পারেন, তার ইচ্ছা করে সেটাকে ব্যবহারে আনতে পারেন। আমি ত্রিপুরা ওয়াকফ বোর্ডের মাধ্যমে যে ওয়াকফ সম্পত্তি রক্ষণ, ওয়াকফ বোর্ড নিয়ে কত আলোচনা হয়েছে, আলটিমেটলি দেখুন সব কিছু শান্ত। মাননীয় প্রধানমন্ত্রী যে একবার যে কাজ করেন সত্যিই অবাক লাগে। আজকে সেটা দেখা গেল এই যে ওয়াকফ বোর্ড নিয়ে কত রকমের দুর্নীতি হয়েছে, এই দুর্নীতি সেখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি সেখানে পৌঁছে যান, সেটাকে দমন করার চেষ্টা করেন। এবং আমরাও কিন্তু, দুর্নীতি হবে কিছু করার নেই, অনেক জায়গায় হয়। আমি বারবার বলছি, বিভিন্ন জায়গায় যখনই দেখা যায় কোনো সমস্যা, এটাই যেভাবেই হোক আমরা দুর্নীতির প্রশ্রয় দেব না, এবং প্রয়োজনে হলে সেটাকে আমরা নতুনভাবে চিন্তা ভাবনা করব।
তো আজকের যে মাননীয় প্রধানমন্ত্রীজির যে চিন্তা ভাবনা যে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর প্রয়াস, এই যে মূল মন্ত্র সেটাকে সামনে নিয়ে আমরাও চলতে চাই, সবাই একসাথে আমরা করব। এখানে ওয়াকফ সম্পত্তি যে ওয়াকফ বোর্ডের মাধ্যমে যে ওয়াকফ সম্পত্তি সংরক্ষণ, মৌলানা আবুল কালাম আজাদ পন্থ নিবাস, সেখানেও কম পয়সায় থাকার ব্যবস্থা রয়েছে, খাওয়ার ব্যবস্থা রয়েছে। আমি বিশেষভাবে বলতে চাই, রাজ্যের যারা মুসলিমরা আছেন, এখানে খ্রিস্টান সম্প্রদায়ের আছেন, বৌদ্ধ, শিখ, জৈন, প্রত্যেকটি সম্প্রদায় ত্রিপুরার উন্নয়নে সমান অংশীদারি। এখানে কোনো হিন্দু আলাদাভাবে এই ত্রিপুরাকে সামনে দিয়ে গেলে যেটা যেন না হয়, আমরা সবাই এর জন্য আমরা কিন্তু পার্টিসিপেট করব এবং তার হকদার আপনারা সবাই। এই কথা বলে সবাইকে আমি হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন